রাহাত, তুই এই লণ্ঠনের তেলটা একটু দেখ তো বাবা, যে হারে পানি বাড়ছে, কখন যে ঘরের পানি উঠে আসে। তোর আব্বা ঢাকা থেকে রওনা দিল, এই দুর্যোগে ঠিকঠাক পৌঁছাতে পারবে তো? মা, তুমি চিন্তা করো না। আব্বা তো মজনু মাঝির নৌকায় চড়ে রওনা দিয়েছে। মজনু চাচা এই নদীটার রগে রগে চেনে। যত বড় বন্যাই হোক ঠিক সময়ে বাড়িতে পৌঁছে দেবে। এই বন্যা আমাদের আটকে রাখতে পারবে না। এই নদীটাই আমাদের সব শেষ করে দিল রে। এবার বন্যাটা অন্যবারের মতো না, কেমন যেন একটা থমথমে ভাব চারিদিকে। রেডিওতে বলল বাঁধ ভেঙে গেছে, চারিদিকে মানুষ ঘর বাড়ি ছেড়ে স্কুলের দিকে যাচ্ছে। আমাদেরও হয়তো শেষমেশ ঘর ছাড়তে হবে। মা, শোনো, বাইরে কিসের যেন একটা ছপ ছপ শব্দ হচ্ছে না? মনে হচ্ছে কেউ পানির ওপর দিয়ে হেঁটে আসছে। শব্দটা সাধারণ পানির শব্দের মতো না, অনেক ভারী কিছু যেন পানির বুক চিরে এগিয়ে আসছে আমাদের ঘরের দিকে। হ্যাঁ, রাহাত, কালাম্মা, সর্বনাশ হয়েছে। আমাদের পেছনের বাঁশঝাড়ের গোড়া পর্যন্ত পানি উঠে গেছে। আর আর আমি আসার সময় খালের মুখে একটা বিশাল ছায়া দেখলাম। ওটা সাধারণ কোনো গাছের ডালপালা না, বিশাল একটা জানোয়ারের মতো পিঠ পানির ওপর জেগে উঠেছিল। এই দুর্যোগের রাতে তুই একা একা বাইরে কি করছিস সাব্বির? তোর মা তোকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছে। বস এখানে, আগে গাটা মোছ। বাইরে যে অবস্থা, এখন কি আর ছোট বাচ্চাদের একা বাইরে ঘুরতে আছে? খালাম্মা, আমি আর বাড়ি যাব না রাতে। চারদিকের পানি কেমন যেন কালো হয়ে গেছে। আর মজনু চাচার নৌকার আলো দেখা যাচ্ছে দূর থেকে, কিন্তু নৌকাটা সোজা আসছে না, দুলছে। আমার মনে হয় মাঝ নদীতে তারা বড় কোনো বিপদে পড়েছে। নৌকাটা বারবার একদিকে কাত হয়ে যাচ্ছে। চল সাব্বির, ঘাটের দিকে যাই। আব্বারা চলে এসেছে বোধহয়, আমাদের যাওয়া দরকার। মজনু চাচা একা হয়তো নৌকা সামলাতে পারছে না। মা, তুমি হারিকেনটা নিয়ে দরজায় দাঁড়াও, আমরা একটু দেখেই চলে আসছি। মজনু চাচা, আমার আব্বা কই? আর এটা কিসের শব্দ হচ্ছে? মনে হচ্ছে পানির নিচে কেউ বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। আমাদের ঘাটের নৌকাগুলো এভাবে কাঁপছে কেন চাচা? রাহাত, তোর আব্বা ঘাটে এসে আটকে গেলেও নিরাপদে একটা পাকা ঘরে আশ্রয় দিয়েছে। কিন্তু ওই অদ্ভুত শব্দের কথা জিজ্ঞাসা করিস না বাজার। আবার ৪৫ বছরের নদী জীবনে এমন ভয়ঙ্কর আওয়াজ আমি কোনোদিনও শুনি নাই, কোনোদিনও না। মজনু, তুমিও এসবে বিশ্বাস করো? রাহাত, সাব্বির, তোমরা এই রাতে ঘাটে কি করছো? যাও যাও যাও, ঘরে যাও। গ্রামের রিলিফ ক্যাম্পের জন্য স্কুলে শুকনো খাবার পাঠাতে হবে। সেই চিন্তায় আমার মাথা ফাটছে। আর তোমরা শব্দের পেছনে ঘুরছো। বন্যা হলে কত রকম শব্দ হয়। বাতাসে গাছের ডালপালা ভাঙার শব্দও এমন শোনায়। চেয়ারম্যান চাচা, ওই দেখো, পানির নিচে একটা লাল আলোর মতো কি যেন জ্বলছে আর নিভছে। ওই যে শব্দটা আবার হলো, ঘট ঘট। ওটা কোনো গাছের শব্দ না চাচা, ওটা পানির নিচ থেকে আসছে। আমাদের পায়ের তলার মাটি কাঁপছে। চেয়ারম্যান সাহেবরে আশ্বস্ত করে বললাম, সাব্বির ভুল দেখে নাই। পদ্মার বন্যা থেকে বিলে ঢোকা বিশাল এক বোয়াল মাছ পানির নিচে ডানা ঝাপটানোর কারণেই এই ঘর ঘরে আওয়াজ হইতাছে। বোয়াল মাছের শব্দ এমন হয় নাকি চাচা? এটা তো মনে হচ্ছে কোনো জানোয়ারের গুঙ্গানি। ছোটবেলা থেকে কত বোয়াল মাছের গল্প শুনেছি, কিন্তু এমন ভয়ঙ্কর আওয়াজের কথা তো কেউ কোনোদিন বলেনি। থামো তো মজনু, বন্যার সময় পানির নিচে স্রোতের আবর্ত তৈরি হলে এমন শব্দ হয়। মানুষকে ভয় দেখিও না। এমনিতেই মানুষ ঘর বাড়ি হারানোর ভয়ে আতঙ্কে আছে। তার ওপর এই মাছের গুজব ছড়ালে গ্রামে হুড়োহুড়ি লেগে যাবে। কাল সকালে রিলিফের নৌকা আসবে। তোমরা সবাই যার যার ঘরে যাও, ঘরে যাও যার যার। তোরা এত রাতে বাইরে কেন গেলি? তোর আব্বার দেখা পেলি? মজনু কি বলল? বাইরে বাতাস আরো বাড়ছে, ঘরের টিনগুলো মড়মড় করছে। আব্বা আসতে পারিনি মা, ঘাটে আটকে গেছে। সে ভালো জায়গায় আছে, চিন্তা করো না। কিন্তু বজরু চাচা বলল
পদ্মার নদী থেকে নাকি একটা বিশাল রাক্ষসে বোয়াল মাছ এসেছে আমাদের গ্রামে। ওটার জন্যই নাকি অদ্ভুত শব্দ হচ্ছে। চেয়ারম্যান চাচা অবশ্য বিশ্বাস করছে না। বোয়াল না রে, ওটা বোয়াল না, ওটা হলো পানির জিনের বাহন। 50 বছর আগে যখন এই গ্রামে এমন মহাবন্যা হয়েছিল, তখন এই জিনিসটা এসেছিল। নদী তখন তার সীমা লঙ্ঘন করে মানুষের পাপে ক্ষিপ্ত হয়। তখন এই রাক্ষসে প্রাণী পানির ওপরে ভেসে ওঠে। দাদি আম্মা, ওটা মানুষকে কামড়ে দেয়। পানির নিচে লাল চোখ দেখলাম আমরা। ওটা কি আমাদের ঘরের ভিতরে চলে আসতে পারে? পানি তো দাওয়ার কাছাকাছি চলে এসেছে। পানির বোয়াল হলো গ্রামের অবাধ্য মানুষের শাস্তি দিতে আসা এক রক্তশোষা অলৌকিক প্রাণী, যার ঘরের সামনে সে শব্দ করে তার মৃত্যু ঘনিয়ে আসে। বুঝলি বাছা? আম্মা, দোহাই আপনার, এই বিপদের রাতে এসব অলক্ষণে কথা বাচ্চাদের আর ভয় দেখাবেন না। এমনিতেই বুকটা কাঁপছে। রাহাত, দরজা জানলা সব ভালো করে আটকে দে। হারিকেনের তেলটা একটু কমিয়ে রাখ, সারা রাত জাগতে হবে তো। মা, দাদি আম্মা, শব্দটা আমাদের ঘরের নিচ থেকেই আসছে। এই ঘটঘট পানির ভেতরে কি যেন একটা বিশাল কালো পিঠ ভেসে উঠলো। জানালা ঠিক নিচেই পানিটা গোল হয়ে ঘুরছে, এই যেন নিচে বিশাল কিছু একটা পাক খাচ্ছে। রাহাত, সাব্বির, বাঁচাও রে! খোদার কসম, আমি আজ নিজের চোখে আজরাইল দেখেছি। আমার হাত পা সব অবশ হয়ে আসছে। আমি আর এই ভেলা বাইতে পারছি না। জসিম ভাই, কি হয়েছে? এত কাঁপছো কেন? গায়ে তো অনেক জ্বর তোমার। নৌকাটায় উঠে এসো আগে, ভেলাটা ছেড়ে দাও। আমি খালের পাড়ে জাল পেতেছিলাম, ভাবলাম বন্যার পানিতে বড় মাছ খালের দিকে আসবে। হঠাৎ দেখলাম জালের দড়িটা প্রচন্ড জোরে টানছে। ভাবলাম বড় কোনো রুই বা কাতলা পড়েছে। মনের সুখে টান দিতেই পানির নিচ থেকে, ওরে বাবা রে, আমি যা দেখেছি তা কোনো মানুষ বিশ্বাস করবে না। কি বের হলো জসিম ভাই? ওই বোয়াল মাছটা, ওটা কি তোমাকে আক্রমণ করতে এসেছিল? ওটা মাছ না, ওটার মুখটা একটা আস্ত মানুষের মাথার মতো বড়, আর দুই পাশে লম্বা লম্বা গোফগুলো সুতোর মতো না, যেন ধারালো তার। জালের ভেতর থেকে ওটা আমার দিকে চেয়ে একটা বিকট হাসি দিল। মানুষের মতো দাঁত ওটার মুখে। আমি জাল টাল সব ফেলে সাঁতরে এই ভেলায় উঠেছি। ওটা এখনো আমার ভেলার নিচে নিচে ঘুরছে। আমি পানির নিচে ওটার নিঃশ্বাসের গরম হাওয়া টের পাচ্ছিলাম। কই জসিম ভাই, এখানে তো কিচ্ছু দেখছি না, শুধু পানিটা কেমন যেন ঘোলাটে আর লালচে হয়ে আছে। কোনো মাছের গোপ কি আর তারের মতো ধারালো হয়? তুমি হয়তো ভয়ে ভুল দেখেছো। ওই যে দেখ রাহাত, তোদের নৌকার ঠিক নিচে দিয়ে ওটা চলে গেল। ওটার গায়ের চামড়া কুচকুচে কালো আর খসখসে। আমাদের গ্রামে কেউ বাঁচবে না রে, কেউ বাঁচবে না। ওটা রক্তের গন্ধ পেয়েছে, ও এখন শিকার খুঁজছে। মজনু ভাই, শুনলাম জসিম নাকি খালের মুখে বিশাল বোয়াল দেখেছে। সত্যি নাকি ওটা নৌকার মতো বড়? গ্রামের মানুষ তো ভয়ে ঘরের বাইরে বের হতে চাচ্ছে না। কামাল মাঝি, কিন্তু তোর এত খোঁজ নিয়ে কি লাভ? তুই তো বন্যার চাল চুরি করতে ব্যস্ত রে। মানুষের এই বিপদের দিনেও তুই চাইলের বস্তা সরাইতাছ, নিজের আখের গোছাইতাছ। চাল চুরির চেয়ে বেশি পয়সার আশায় কামাল আজ রাতেই খালের মুখে মাচা বেঁধে তার ধারালো টেঁটা ও বড়শি দিয়ে শহরের বাজারে চড়া দামে বিক্রির উপযোগী ওই বিশাল রাক্ষুসে বোয়াল মাছটি শিকার করার চ্যালেঞ্জ নিয়েছে। কামাল চাচা, এই কাজ ভুলেও করো না। দাদি আম্মা বলেছে এই মাছ সাধারণ কোনো মাছ না, এটার সাথে গ্রামের মানুষের অমঙ্গল জড়িয়ে আছে। তাছাড়া ওই অত বড় মাছকে সাধারণ বড়শি দিয়ে বাগে আনা যাবে না, উল্টো বিপদ হতে পারে। জসিম ভাই, ওটার মুখে মানুষের মতো দাঁত দেখেছে। জসিম ভাই দেখেছে। দূর হ ছোড়া, তোদের মতো বাচ্চাদের ভয় দেখিয়ে দাদি নানিরা গল্প বানায়। আমি কামাল মিয়া, ভূত প্রেত বিশ্বাস করি না। আজ রাতে ওই মাছ আমি শিকার করবই, আর তার চর্বি দিয়ে তেল বানাবো।
অত বড় মাছের তেল বাজারে বেচলে অনেক দাম পাওয়া যাবে। তোরা জসিমের মতো ভীতু, তাই ঘরে লুকিয়ে থাকিস। রাহাত, এই কবরস্থানের ঠিক নিচ পর্যন্ত পানি চলে এসেছে। আমার কেমন যেন গা ছমছম করছে। দেখ, চারদিকের গাছগুলো কেমন মরা মানুষের মতো দাঁড়িয়ে আছে। মাটির গন্ধটাও কেমন যেন অদ্ভুত, যেন অনেক পুরনো পচা গন্ধ বের হচ্ছে। সাব্বির, ভয় পেলে চলবে না। চাচির দাফনটা তো করতে হবে। কিন্তু দেখ, কবরস্থানের মাটির নিচ থেকেই কেমন যেন একটা পানি চুইয়ে পড়া শব্দ আসছে না? মাটি কাটার সাথে সাথে নিচ থেকে বুদবুদ উঠছে। থাম তোরা, কোদাল চালানো বন্ধ কর। এই শব্দের উৎস মাটির নিচে না, এটা ঠিক আমাদের পায়ের নিচের পানির স্তর থেকে আসছে। কিছু একটা মাটির তলা দিয়ে সুড়ঙ্গ খুঁড়ছে। সবাই সাবধান হ, সাবধান হ। রাহাত, পালাও! ওই দেখো, ধসে যাওয়া মাটির ভেতর থেকে একটা বিশাল কালো লেজ বের হয়ে আবার পানিতে ডুবে গেল। ওটা কবরস্থানের নিচে সুড়ঙ্গ তৈরি করছে। ওটা মৃত মানুষের গন্ধ পেয়ে এখানে এসেছে। মজনু চাচা, ওটা তো সেই বোয়াল মাছের লেজ। ওটা কি আমাদের কবর দিতেও দেবে না? পানি এত দ্রুত বাড়ছে কেন? ওই কবরস্থানের গাছগুলো পানির তোরে ভেঙে পড়ছে। দৌড়া তোরা, ওই ওই ঢিবিও টিকবো না। মাছটা এই গ্রামের মাটি খুইরা খাইতাছে। এইটা কোনো সাধারণ দুর্যোগ না, খোদার গজব নাই বাসছে। তাড়াতাড়ি নৌকায় ওঠ, এইখানে থাকলে আমরাও বাড়ির লগে ধইসা যাবো। ওঠ তাড়াতাড়ি। আই, কোথায় আছিস পানির শয়তান? আজ তোকে এই বিষাক্ত টেটা গেথে সোজা ডাঙায় তুলবো। কামাল মিয়ার শক্তির জারি জুড়ি আজ তোকে দেখাবো। কামাল চাচা, খালের মুখে যেও না, কুপি বাতি নিভিয়ে দাও। ওই আলো দেখলে মাছটা আরো খেপে যাবে। তুমি একা ওটার সাথে পারবে না। দড়িটা ছেড়ে দাও কামাল চাচা, ওটা মৃত্যুর ফাঁদ। এই তো পানির নিচে আলোড়ন হচ্ছে। এবার দেখ কামাল মিয়ার হাতের নিশানা। এই টেটা তোকে জমির দুয়ারে পাঠাবে। ওরে বাবারে, ওটা আস্ত একটা ডাইনোসর। ওটার মুখটা আস্ত নৌকাটা গিলে ফেলবে। রাহাত, আমাদের নৌকাটা পেছাও। মজনু চাচার দাঁড় টানো। বাঁচাও মজনু ভাই, বাঁচাও! ওটা আমাকে টেনে নিয়ে যাচ্ছে। দড়ি খুলতে পারছি না। দড়িটা আমার হাতের কবজিতে পেঁচিয়ে গেছে। ওটার গায়ে এত শক্তি। কামাল, কোমর থেকে ছুরি বাইর কইরা দড়িটা কাইটা দে কইতাছি। তোর হাত কাইটা গেলেও দড়িটা কাট, নাইলে রক্ষা পাবি না। ছুরি পড়ে গেছে রে মজনু ভাই। ওরে বাবারি, পানির নিচে টানছে আমাকে। বাঁচাও! বন্যাটা নেমে যাচ্ছে রে রাহাত, কিন্তু কামালকে আর পাওয়া গেল না। লোভের পরিণতি যে এত ভয়াবহ হতে পারে তা কামাল নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেল। চাচা, বন্যা হয়তো চলে গেছে, কিন্তু এই রহস্যময় বোয়াল মাছ আবার আসবে। যখনই মানুষ লোভে আর পাপে মত্ত হবে, ওই ওই মাছটা আমাদের মনে করিয়ে দেবে সেই ভয়ার্ত রাতের কথা। প্রকৃতি আমাদের ক্ষমা করলেও কামালের পাপকে ক্ষমা করেনি। পানি এত দ্রুত নেমে যাবে ভাবতেই পারিনি। কাল রাতের সেই তাণ্ডবের পর নদীটা কেমন শান্ত হয়ে গেল। দেখো মজনু, যেন কিছুই হয়নি। এই শান্ত নদীর বুকের কাল রাতে একটা তাজা প্রাণ হারিয়ে গেল। পানি না মারি কথা চেয়ারম্যান সাহেব, এই রাক্ষুসে বোয়ালটা কাল রাইতে তার শিকার পাইয়া গেছে। কামাল মিয়ার রক্তের তৃষ্ণা মিটাইয়া সে আবার পদ্মার মূল নদীতে ফিরা গেছে। নদী এখন শান্ত হইবই। যখন নদীর ক্ষুধা বেড়ে তখন সে শান্ত রূপ ধারণ করে। কিন্তু বজলু চাচা, কামাল চাচার লাশটা কি আর কোনোদিনও পাওয়া যাবে না? তার পরিবার তো ঘাটে বসে কাঁদছে। নদীর চরে বা খালের মুখে
কোথাও কি ভেসে উঠবে না? রাহাত, ওদিকে দেখো, খালের মুখে চরের মতো মাটি জেগে উঠেছে। ওখানে ওটা কি ভাসছি? কাপড়ের মতো টুকরো না? ওটা কামালের লুঙ্গির টুকরো হতে পারে। তোরা এখানে দাঁড়া, আমি আর চেয়ারম্যান সাহেবকে দেখাহি। সাব্বির, তুই আর রাহাত বেশি দূর যাইস না, কেদা অনেক নরম, যে কোনো সময় পা ডাইবা যাইতে পারে, বুঝলি? এই তো কামালের টেটা, লোহার ফলাটা কেমন ধনুকের মতো বেঁকে গেছে দেখেছো? কি ভয়ঙ্কর শক্তি ছিল ওই মাছটার। আজ তো লোহার রড এভাবে দুমড়ে মুচড়ে দিয়েছে। চাচা, টেটার গায়ে এটা কি লেগে আছে? কুচকুচে কালো রঙের চামড়ার মতো অংশ আর চটচটে আঠা। এটা কোনো সাধারণ মাছের আঁশ বা চামড়া না, যেন কোনো পশুর চামড়া। এইটা ওই বোয়ালের গায়ের চামড়া। কামাল যখন শেষ আঘাতটা করছিল তখন এইটা মাছটার গায়ে বিচ্ছিল, কিন্তু মাছটা তার সর্বশক্তি দিয়ে টান দেওয়ায় টেটা ভাইগা গেছে আর কামালের নৌকা ভাইগা গেছে। এই চামড়ার গন্ধটা দেখ, কেমন অদ্ভুত আর তীব্র, তাই না? রাহাত, মজনু চাচা, এইদিকে চেয়ে দেখো, কাদার ওপর এগুলো কিসের দাগ? মানুষের পায়ের ছাপ না? এগুলো অনেক বড় বড় আর গভীর। না সাব্বির, এগুলো মানুষের পায়ের ছাপ না। ভালো করে দেখ, বড় বড় নখের মতো দাগ আর মাছের লেজ ঘষতে যাওয়ার চিহ্ন, যেন কোনো কিছু পানি থেকে উঠে এসে এই চরে কিছুক্ষণ বসেছিল। ওটা কি তবে ডাঙাতে উঠতে পারে? সবাই পিছাইয়া যাও, এইটা এখনো কাছেই আছে, পিছাইয়া যাও। এত বড় মাছ আমি জীবনে দেখিনি। কামাল বোধহয় পাইছে নাই। ওই মাছটা সাধারণ বোয়াল না, বানের পানির সঙ্গে আসা কোনো ভয়ঙ্কর রহস্য।